এই মুহূর্তে আমি যে ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে যিনি এনে দিয়েছেন উনি আমাদের খুলনা জেলার ভৌত স্ট্রিমের সদস্য সৈকত এবং রূপম। এই দুইজন ব্যক্তি আমাকে কিন্তু এর আগে অনেক গল্প এনে দিয়েছে। বিশেষ করে খুলনার এলাকার যত ঘটনাগুলো আমি আপনাদের সামনে শেয়ার করি, এর প্রায় সিংহভাগই ঘটনা এই সৈকত এবং রূপম আমাকে এনে দেয়। তো অভিনন্দন সৈকতকে আজকে এই ঘটনাটি আমাকে এনে দেওয়ার জন্য। হতে চলে যাচ্ছে এই ঘটনাটি শুরু 2007 সালে। শেখ জাহিদুল ইসলাম, ওনার বাসা হচ্ছে এই খুলনা শহরের রায়মহল এলাকার দরগা শরীফ নামক স্থানে। এই দরগা শরীফের ঠিক পাশেই ওনার বাসা। 2007 সালে এই বাসায় ওনারা বসবাস করতে শুরু করেন। ওই সময় উনি ছিলেন ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। উনি সায়েন্সে পড়তেন। কোনো এক রাতে উনি আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি পড়ছিলেন, আপেক্ষিক যেই তত্ত্ব সেটা পড়ছিলেন। সেটা পড়ার পরে উনি সেটা নিয়ে এতটাই চিন্তামগ্ন হয়েছিলেন, ওনার আশেপাশে এমন কিছু ঘটনা ঘটে যায় উনি সেটা প্রথমে বুঝতে পারেননি। হয়তো উনি যদি সেই বিষয়গুলো প্রথম দিকেই ধরতে পারতেন তাহলে খুব বেশি সমস্যা হয়তো বা হতো না পরবর্তীতে। আসুন সেই ঘটনাগুলোর দিকে আমরা চলে যাই। ওনার ওই সময়টাতে যখন উনি খুব চিন্তামগ্ন ছিলেন রাতের বেলা, তখন রাত বাজে প্রায় 12:30। উনি হঠাৎ শুনেছিলেন কিন্তু বিষয়টাকে গুরুত্ব দেননি, কারণ উনি একটা বিষয় নিয়ে খুব চিন্তিত ছিলেন বা ধ্যানমগ্ন বলতে পারেন। উনি শুনেছিলেন হঠাৎ করে বারান্দায় কিছু একটা হাঁটাহাঁটি করছে এবং কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর ঘরের মধ্যে কিছু একটা কালো ছায়ার মতো কিছু একটা ওনার ঘরে ঢুকলো, ওনার রুমে। উনি আসলে এতটা ভাবনার জগতে ছিলেন, কিছুই উনি বুঝতে পারেননি। হঠাৎ উনি ফিল করলেন কে যেন তার কানের মধ্যে ফু দিচ্ছে, দীর্ঘ সময় ধরে ফু দিচ্ছে। ফার্স্টের দিকে উনি ভেবেছিলেন হয়তো বা জানালার সাইড থেকে বাতাস আসছে, কিন্তু উনি খেয়াল করলেন ওনার যেই কানটাতে বাতাসটা লাগছে এবং কানের ভিতরে বাতাস পৌঁছে যাচ্ছে, সেই কানটা অন্য পাশে, জানালার পাশে না, অন্য দিকে। তাহলে এই বাতাসটা বা ফুটা কোথা থেকে আসছে? এবং একদম কানের ভেতরে আমরা যদি কাউকে ফু দিই, ঠিক যেরকম শ শব্দ অনুভূত হয় কানের ভেতরে, একদম পর্দায় গিয়ে যেটা আঘাত লাগে, ঠিক সেমন মনে হচ্ছিল। উনি তখন চিন্তা করেন হয়তো বা একটা বিষয় নিয়ে দীর্ঘক্ষণ ধরে ভাবছেন, এই কারণে কোনো কারণে ওনার হয়তো বা হ্যালুসিনেশন বা এই টাইপের কোনো একটা ফিলিংস তার মনে হয়েছে। এটা আসলে কিছু না, জাস্ট এতটুকুই উনি মনে করেছেন। এই দিনের মতো ঘটনা এখানেই শেষ। এই ঘটনা 2 দিন পরে ছিল শবে বরাত, আর শবে বরাতের 2 দিন পরে ঘটে যায় আরেকটি ভয়ঙ্কর ঘটনা। শবে বরাতের ঠিক 2 দিন পরে উনি রাতের বেলা খাওয়া দাওয়া করে আর একটু স্টাডি করে 12:30টার দিকে শুয়ে পড়েছেন। উনি সকালে উঠতেন, উঠে ফজরের নামাজ পড়তেন, যেন খুব বেশি রাতে উনি ঘুমাতেন না। উনি যখন 12:30টার দিকে শুয়ে পড়েছেন, মাত্র লাইট বন্ধ করে ডিম লাইটটা অন করে জাস্ট কেবল শুয়েছেন আর কি। শোবার সাথে সাথে হঠাৎ করে ওনার মনে হলো যে জানালা দিয়ে একটা বাতাস ঢুকলো। বাতাসে ওনার আনালার যে আলনা ছিল, এই আলনার কাপড়গুলো একটু দুলে উঠলো এবং এই বাতাসটি হঠাৎ করে ধপাস করে ওনার বুকের উপরে এসে লাগলো এবং এমন ভারী মনে হচ্ছে ওনার বুকের উপরে কয়েক মণ ওজনের কোনো একটি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এবং এই হঠাৎ করে এরকম ভারী চাপ উনি অনুভূত হয়ে এমন জোরে একটা চিৎকার করেছেন, ওনার বাড়ির সকল সদস্য তো ওনার রুমে চলে এসেছে। শুধু তাই নয়, পাশে যে দরগা শরীফ ছিল, যে দরগা শরীফের কয়েকজন লোকও সেখানে চলে এসেছে, যে কি হয়েছে, এত জোরে চিৎকার কেন। সবাইকে উনি ঘটনাটি বলেন। যখনই লোকজন চলে এসেছে, সেই বুকের উপর থেকে সেই বোঝাটিও সরে গিয়েছে। উনি সবাইকে ঘটনাটি বলেন যে এই ঘটনা। তো সবাই বলে হয়তো বা তোমার বোবায় ধরেছিল। তখন উনি বলেন আমি তো ঘুমাই নাই, ঘুমালে নয় বোবায় ধরবে, কিন্তু আমি তো মাত্র শুয়েছি, তাহলে এই বোবায় ধরলো কিভাবে? সকালে বলেন যে তোমার হয়তো মনের ভুল হয়েছে বা ঘুমিয়ে গিয়েছিলে, তুমি টের পাও নাই, এরকম মনে হয়েছে। বলে যে বোবায় ধরলে এমনই মনে হয়,
কিন্তু উনি কিছুতেই বোঝাতে পারছিলেন না যে উনি মাত্রই লাইটটা অফ করে কেবল বিছানায় ওনার শরীরটাকে মানে এলিয়ে দিয়েছেন। ঘুম তো আরও পরের কথা। তো যাই হোক, প্রথম দিন যে ঘটনাটি ঘটেছিল যে কানে ফু দেওয়ার বিষয়টা, উনি ওনার পরিবারের সদস্যদেরকে ওইভাবে শেয়ার করেননি, উনি নিজের জাস্ট হ্যালুসিনেশন মনে করেছিলেন। দ্বিতীয় ঘটনা যখন পরিবারের সদস্যরা জানলেন, পরিবারের সদস্যরা তখনও ওইভাবে গুরুত্ব দেয়নি। এরপর থেকে প্রতিদিন এক ধরনের একটি সমস্যা উনি ফিল করেন। সেটা হচ্ছে উনি যখন রাত্রে ঘুমিয়ে থাকেন, ঘুমানোর পরে গভীর রাত্রে উনি ফিল করেন যে ওনার ঘুম ভেঙে গেল, এবং ঘুম ভাঙার পরে ওনার মনে হয় যে কোনো একজন মানুষ ওনার 2 পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে টানা হেঁচড়া করছে এবং ওনাকে আস্তে আস্তে বিছানা থেকে মানে নিচে ফেলে দিচ্ছে বা টেনে বিছানা থেকে সরিয়ে ফেলছে, এমন মনে হয়। এবং উনি খেয়াল করেন ওনার মাথার নিচে বালিশ যেখানে ছিল সে বালিশ সেখানে নেই, বালিশের জায়গায় আছে, উনি সরে গেছেন অন্যদিকে, মানে উনি নিচ দিকে চলে আসছেন। এখন উনি চিন্তা করেন এটা তো হতেই পারে। কিন্তু এটা যখন প্রতিনিয়ত হচ্ছিল, যেমন উনি শুয়ে আছেন, ওনার শরীরের উপর চাদর ছিল, সেই চাদরটি বিছানার নিচে পড়ে আছে, ফ্লোরে পড়ে আছে, এটাও হতে পারে ফ্যানের বাতাসে বা যে কোনো কারণে সেটা হতে পারে। উনি ফার্স্টের দিকে এটা মনে করেছিলেন। কিন্তু এই যে ওনার 2 পায়ের বৃদ্ধাঙ্গুলিতে রাতের বেলা যে কোনো দুটো হাত ওনার 2 পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে এই বৃদ্ধাঙ্গুলি টানাটানি করতো এবং এই কারণে ঘুম ভেঙে যেত, এটা একটা প্রতিনিয়ত একটা ব্যাপার ছিল। এবং উনি যতক্ষণ রুমের লাইট জ্বালানো থাকতো ততক্ষণ পর্যন্ত উনি কিছুই দেখতেন না। তো একদিন বিরক্ত হয়ে উনি লাইটটা জ্বালানোর পরে আশেপাশে মানে খোঁজার চেষ্টা করেন, কি ব্যাপার, কি বিছানার নিচে খোঁজার চেষ্টা করেন, উনি কাউকে দেখেন না। পরে আবার লাইটটা বন্ধ করে দেন। লাইটটা বন্ধ করার পর উনি আবারও ফিল করেন হঠাৎ করে ওনার বুকের উপরে ধপাস করে কিছু একটা বসে পড়েছে। তখন কিন্তু উনি যেহেতু ঘুম থেকে একবার উঠেছেন আবার শুয়েছেন, তখন উনি আবার আয়াতুল কুরসি পড়া শুরু করেন। তখন তো উনি সেন্সে আসেন, উনি তো ঘুমায় যাননি। তখন আস্তে করে বুকের উপর থেকে ওটা সরে যায় এবং মনে হলো একটি ছায়ামূর্তি আবার ওনার বারান্দার দিকে চলে গেল এবং বিদঘুটে একটি হাসি, একটি নারী কণ্ঠের একটি হাসি হেসে চলে গেল। এই ঘটনার সাথে সাথে আরেকটি ঘটনা ওনার বাসায় ঘটতে থাকে। সেটা হচ্ছে ঠিক রাত 12টার পরে, মানে মিড নাইটের পরে ওনার বাসার চালের উপরে হঠাৎ করে ধপাস করে একটা শব্দ হয় এবং চালের উপর দিয়ে কিছু হাঁটাহাঁটি করে। ওনারা শুরুর দিকে মনে করেছেন বিড়াল বা অন্য কিছু হতে পারে, কিন্তু এই জাহিদুল ইসলাম ভাই উনি স্পষ্টভাবে বুঝতে পারতেন এই কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে ওনার যে বারান্দা, এই বারান্দার কাছে এসে কিছু একটা জিনিস ধাপ করে নিচে নামতো। এই ধাপ করে নিচে নেমে একটি ছায়ামূর্তি ওনার ঘরের মধ্যে ঢুকে হাঁটাহাঁটি করতো, এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে ওই রুম, এইভাবে হাঁটাহাঁটি করতো। এই ঘটনাটি শুধু উনিই দেখতেন, ওনার পরিবারের অন্য কোনো সদস্যরা দেখতো না, যার কারণে পরিবারের সদস্যরা ওনাকে মানে দীর্ঘদিন ধরে ওনাকে বলেছিলেন এটা ওনার মনের ভুল। কিন্তু উনি কিছুতেই অন্য সদস্যদেরকে বোঝাতে পারতেন না যে এটা আসলে উনি সেটা দেখছেন। ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, উনি ট্রিটমেন্ট করেন, কিন্তু তাতেই অবস্থার কোনো উন্নয়ন হয় না। এখন ওনার বাবা ডিসিশন নেন যে এই টিনের চালের এই বিষয়, এই আদার্স এই বিষয়, তাহলে একটা কাজ করি, বাসার কিছু কাজ তো অসমাপ্ত আছে, উপরে তো ছাদ দেই নাই, টিন শেড করে রেখেছি, তাহলে ছাদ দিয়ে দোতলাটা কমপ্লিট করে ফেলি। তো যার কারণে ওনারা কি করেছেন, ওই বাসাটা 6 মাসের জন্য ছেড়ে দিয়ে পাশে একটি বাসায় ভাড়া নিয়ে ওঠেন এবং বাড়ির কাজ সম্পন্ন করে 6 মাস পরে আবার এই বাসায় চলে আসেন। চলে আসার পরে অদ্ভুত একটি ব্যাপার ওনারা লক্ষ্য করতে থাকেন। সেটা হচ্ছে ওনাদের বিভিন্ন ঘরে যেই কাঁটাওয়ালা যে ঘড়িগুলো আমরা যেগুলো ব্যবহার করি, এই বিভিন্ন রুমে ঘড়ি ওনারা টানিয়ে রাখেন, কিন্তু এই ঘড়িগুলো অদ্ভুত সময় বন্ধ হয়ে যেত এবং এই ঘড়িগুলো কোনোটাই চলতো না। অদ্ভুত সময় বলতে পারেন যে মনে করুন রাত 12:30, 1:30, 2:30, 3টা, 3:30 এমন, এই সময় ঘড়ি বন্ধ হয়ে যেত। এবং এই ঘড়িগুলো, কাঁটাওয়ালা ঘড়িগুলো ওনাদের বাসায় স্টিল নাও আজ পর্যন্ত কোনো কাঁটাওয়ালা ঘড়ি সেটা টেকে না, নষ্ট হয়ে যায়। তো কাঁটাওয়ালা ঘড়ি যখন টিকছিল না, তখন ওনারা ডিজিটাল ঘড়ি ব্যবহার করা শুরু করেন।
এবং ডিজিটাল ঘড়িতেও যে সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে সেখানে সময় উল্টাপাল্টা না দেখালেও ব্যাটারিটা ডাউন হয়ে যায়, ব্যাটারিটাও সেখানে বেশি দিন টেকে না, কয়েকদিনের মধ্যে সেটা নষ্ট হয়ে যায়। এবং লিসেনার্স, আপনারা আর একটা জিনিস শুনলে অবাক হবেন, ওনার যে ডেস্কটপ রয়েছে বা কম্পিউটার, এই কম্পিউটারের ভেতরেও কিন্তু ঘড়ির এক ধরনের একটা ব্যাটারি থাকে। ওনার সেই ঘড়ির ব্যাটারি পর্যন্ত নষ্ট হয়ে যায়। আজ পর্যন্ত ওনার বাসায় কাঁটাওয়ালা ঘড়ি তো টেকে তো নাই, ডিজিটাল ঘড়ির ব্যাটারিগুলোও নষ্ট হয়ে যায়। এবং ওনার বাড়ির সবাই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। কয়েক বছর আগে ওনার বাবা খুব একটা দুরারোগ্য ব্যাধিতে ভুগে ইন্তেকাল করেছেন এবং ওনার পরিবারের প্রায় প্রত্যেকটা সদস্য বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। ওনারা চেষ্টা করেছিলেন অন্য জায়গায় শিফট করার জন্য, কিন্তু সেটাও পারেননি। বিভিন্ন হুজুরদেরকে ডেকে নিয়ে আসা হয়েছিল যে আসলে এখানে সমস্যাটা কি, কেউ এই সমস্যাটা সলভ করতে পারেননি। এখন তাহলে এখানে কেন এমনটা হচ্ছে, এই বাসায় কেন এই সমস্যা? তখন ওই হুজুররা বলেছিলেন শত শত বছর আগে এই জায়গাতে মনসা দেবীর একটি মন্দির ছিল এবং কালের বিবর্তনে মন্দিরটা ধ্বংস হয়ে গেছে। কিন্তু এইখানে যদি কোনো স্থাপনা তৈরি করা হয় তাহলে ওই মন্দিরের যে সমস্ত জিনেরা ছিল ওরা তো এখনও জীবিত আছে, ওরা এরকম ডিস্টার্ব করে এবং এরা এতটা শক্তিশালী যে এদেরকে আসলে এখান থেকে হটিয়ে দেওয়ার কোনো উপায় নেই, এরা এখানে থাকবেই। কিন্তু ওনারা যেহেতু রেগুলার সালাত আদায় করেন, ধার্মিক পরিবার, এই জন্য ওনাদেরকে ওইভাবে ক্ষতি করতে না পারলেও ওনারা ওই পরিবারের সকলেই কিন্তু অসুস্থ। জাহিদুল ইসলাম ভাই উনি নিজেও কিন্তু শারীরিকভাবে সুস্থ নন। এই অদ্ভুত যেই বাসা, এই বাসাটির খবর যেহেতু সৈকত আমাকে এনে দিয়েছে, সৈকতকে ধন্যবাদ। খুলনা শহরের রায়মহল এলাকার দরগা শরীফ নামক যে জায়গাটি আছে, সেই দরগা শরীফের পাশে একটি বাসা রয়েছে। শেখ জাহিদুল ইসলাম নামক একজন ব্যক্তি, উনি ওনার সঙ্গে ঘটে যাওয়া কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করেছিলেন এবং আমাদের খুলনা জেলার ভৌতিস টিমের সদস্য সৈকত এই স্টোরিটি কালেক্ট করে দিয়েছিলেন। আমি এর আগের স্টোরিটা আপনাদেরকে বলেছিলাম, ওই বাসাটি এমন ব্যতিক্রমী একটি বাসা যেই বাসায় কোনো ঘড়ি চলে না, কাঁটাওয়ালা ঘড়ি তো একদমই না, এবং ডিজিটাল ঘড়িও কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। এই বাসারই আরও কিছু ঘটনা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রিসেন্টলি সৈকত শেখ জাহিদুল ইসলামের কাছ থেকে এই ঘটনাগুলো কালেক্ট করে আমাকে পাঠিয়েছেন। এখন আমরা শুরু করছি সেই ঘটনাটি। ওই বাসায় অনেক ঘটনা রয়েছে, তবে 2018 সালে একদম রিসেন্টলি ঘটে যাওয়া কিছু ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শেখ জাহিদুল ইসলাম উনি বিবাহিত। উনি যথারীতি প্রতিদিনের মতো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে রাত প্রায় 11:30টার দিকে উনি এবং ওনার স্ত্রী শুয়ে পড়েন। ওনার ঘরের ডিম লাইটটা জ্বালানো থাকতো এবং ওনার ঘরের পাশে একটি বারান্দা রয়েছে। ওনারা যখনই লাইটটা অফ করে শুয়েছেন, শোয়ার পরপরই যখনই হাজব্যান্ড ওয়াইফ দুইজনই যখন চোখ বন্ধ করেছেন, তখন শেখ জাহিদুল ইসলাম উনি দেখছেন চোখ বন্ধ করা অবস্থায় যে কালো রঙের প্রকাণ্ড একটি সাপ, এই সাপটি উনার দিকে আসছে এবং অবস্থাটা এমন যে উনি যেহেতু বিছানায় শুয়ে আছেন, উনি চোখ বন্ধ করেই মনে হচ্ছে যে উনি ঘরের সব কিছু দেখতে পাচ্ছেন। উনি চোখ বন্ধ করে উনি দেখতে পাচ্ছিলেন যে ওনার পায়ের দিকে কালো রঙের প্রকাণ্ড একটি সাপ, এবং এই সাপের একটা বিশেষ বৈশিষ্ট্য উনি লক্ষ্য করেন, এই সাপের কিন্তু 5টি মাথা রয়েছে। 5 মাথাওয়ালা একটি সাপ ওনার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। উনি এই দৃশ্য দেখার পরপরই
ভয়ে ওনার স্ত্রীর হাত চেপে ধরেন। চেপে ধরে উনি চিৎকার করে ওঠেন, ওদিকে ওনার পাশে শুয়ে থাকা স্ত্রী উনিও শেখ জাহিদুল ইসলামের হাত চেপে ধরে চিৎকার করে ওঠেন। তখন শেখ জাহিদুল ইসলাম ওনার স্ত্রীকে বলেন যে আমি এরকম এরকম দেখেছি। ওনার স্ত্রী বলে যে আমিও তো একই জিনিস দেখেছি। তখন ওনারা কথা বলতে বলতে ডিম লাইটের আলোতে সামনের দিকে তাকিয়ে দেখেন ওনারা একটু আগে চোখ বন্ধ করে যেটা দেখছিলেন সেই জিনিসটাই ওনাদের সামনে। প্রকাণ্ড একটি সাপ, কালো রঙের। এই কারণে বলছিলাম, ওনারা যখন চোখ বন্ধ করেছিলেন তখন রুমটা আলোকিত দেখছিলেন, কিন্তু আসলে তো রুমটা আলোকিত ছিল না, রুমটা ছিল ডিম লাইটের আবসা আলোর ছিল রুমে। কিন্তু যখন ওনারা দুজনই চোখ খুলে সামনের দিকে তাকান, দুজন একত্রে দেখেন যে একটু আগে চোখ বন্ধ করে কালো রঙের যে সাপটি দেখেছেন ঠিক ওই আবছা আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে সেই সাপটি 5 মাথাওয়ালা এবং সেটি তাদের দিকে তাকিয়ে আছে। এবং সাপটি কিন্তু অনেক বড়, ঠিক যেমন ফনা ধরে। আপনারা অনেক সময় এই ধরনের বহু মাথাওয়ালা সাপ দেখেছেন, অনেক সময় ছবিতে দেখেছেন। এটি কিন্তু বাস্তবে ওনাদের রুমের মধ্যে ওনারা দেখতে পান। যখন দুজনই চিৎকার চেঁচামেচি শুরু করেন তখনই ওনাদের সামনেই এই সাপটি ওনাদের বারান্দার দরজা দিয়ে বের হয়ে চলে যায়। এটি ছিল প্রথম দিনের ঘটনা। এরপরে আসি তার পরের দিন কি হলো। শেখ জাহিদুল ইসলাম উনি ওনার বাসায় ছোট্ট একটা কোচিং সেন্টার চালান, তো বিভিন্ন ব্যাচ ওনার রয়েছে। তো একদিন মানে এই ঘটনা ঠিক পরের দিন ওনার একটা ব্যাচের পড়া ছিল, কিন্তু ওই দিন বৃষ্টি হওয়ার কারণে স্টুডেন্ট কম এসেছিল, মাত্র 2 জন স্টুডেন্ট এসেছিল এবং তারা ছিল মেয়ে স্টুডেন্ট। ওখানে ওরা যেখানে বসে পড়তো সেখানে তারা ঢোকার পরেই তারা চিৎকার করে সেন্সলেস হয়ে যায় দুজনই। পরে বাসার অন্য সদস্যরা আসে, তাদেরকে একটু সেন্স ফেরানো হয়, জিজ্ঞেস করে কি হয়েছে। ওরা বলে যে তারা যখনই ওই রুমে এসে বসার পর হঠাৎ করে তারা দেখতে পায় দরজা দিয়ে জানালা দিয়ে বিভিন্ন জায়গা থেকে কিলবিল করে অসংখ্য সাপ রুমের মধ্যে ঢুকে পড়ছে এবং তাদেরকে আক্রমণ করার জন্য উদ্যত হচ্ছে। তখনই তারা নিশ্চিত মৃত্যু ভেবে চিৎকার দেয় এবং তারপরে তাদের কিছু আর মনে নেই। তো এই সাপের এই উপদ্রব, এই কাল্পনিক সাপের উপদ্রব যখন শুরু হয় তখন শেখ জাহিদুল ইসলাম ভাইয়ের আম্মা উনি ওনাদের গ্রামের বাড়ি থেকে একজন প্রবীণ বৃদ্ধা মহিলাকে নিয়ে আসেন। তিনি তান্ত্রিক গোছের একজন মহিলা। উনি ওনার বাসায় আসার সাথে সাথে উনি বলেন যে এই বাসায় কোনো সমস্যা রয়েছে। তখন উনি বলেন যে আমি দেখি সমস্যা সলভ করতে পারি কিনা। উনি ওনার একটা রিচুয়ালের মাধ্যমে উনি সেই কাজটা শুরু করেন। চতুর্দিকে কিছু একটা গোলাকার বৃত্ত এঁকে তার মধ্যে বসেন, অ্যাজ ইউজুয়াল আমরা সাধারণত যেগুলো দেখি আর কি। উনি যখন ওনার রিচুয়ালটা শুরু করেন হঠাৎ করে উনি মাটিতে শুয়ে ছটফট করতে থাকেন, বাবারে মরে গেলাম বাঁচাও, এরকম বলে ছটফট করতে থাকেন। কিছুক্ষণ পর উনি বলেন যে আমি আর এক সেকেন্ড এই বাসায় থাকবো না, এক্ষুনি বের হয়ে যাব। তাই বলে উনি কোনো মতে উঠে ওনার প্রয়োজনীয় জিনিস যেগুলো নিয়ে এসেছেন সেগুলো নিয়ে দৌড় দিয়ে উনি বাসার বাইরে চলে যান। তখন উনি স্বাভাবিক হন। তখন ওনাকে জিজ্ঞেস করে কি হয়েছে, বলে যখনই আমি রিচুয়াল করতে শুরু করেছি তখন আমি দেখি ভয়ঙ্কর আকৃতির কালো রঙের একটি সাপ যার অনেকগুলো মাথা আছে সরাসরি এসে আমার পায়ে কামড় দিয়েছে এবং আমি ছটফট করছিলাম এবং তখন ওই সাপটি বলছিল যে আর কখনো এখানে আসবি না। তখন আমি কোনো মতে পরিমরি করে যে বাইরে চলে এসেছি।
সুতরাং এইখানে আমি আর কখনো আসবো না, তোমরাও যত দ্রুত পারো বাসাটি ছেড়ে দাও। এই ঘটনাটি এখানেই শেষ নয়। শেখ জাহিদুল ইসলামের ভাইয়ের বাসায় যদি কোনো আত্মীয় স্বজন আসতে যায়, বিশেষ করে রাতের বেলা, তখন ঘটে আর এক ধরনের ঘটনা। এমন একটি ঘটনা আমি বলছি। শেখ জাহিদুল ইসলামের মামা উনি একদিন আসছিলেন, কারণ যেহেতু ওই বাসাটা খুব বেশি আগের করা না, 2007 সাল থেকে ওনারা থাকা শুরু করেছেন এবং তখন থেকেই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এবং টুকিটাকি সমস্যা সবসময় লেগেই থাকে। তো ওনার মামা একদিন আসছিলেন। ওনার বাসায় আসার আগে বাসার কাছে একটা কবরস্থান রয়েছে, সেই কবরস্থানের পাশ দিয়ে আসতে গেলে ছোট্ট একটা কালভার্টের মতো রয়েছে, এই কালভার্টটা পার হয়ে আসতে হয়। ওনার মামা আসছিলেন, আসার পথে দেখেন যে ছোট্ট একটা বাচ্চা এই কালভার্টের পাশে দাঁড়িয়ে আছে এবং সে বাচ্চারা যেভাবে কাঁদে সেভাবে কাঁদছে। তার মামা জিজ্ঞেস করেন, খোকা তোমার কি হয়েছে, কোথায় বাসা তোমার? তখন তার মামা খেয়াল করেন সে কোনো কথা বলে না। কয়েকবার জিজ্ঞেস করার পরও সে যখন কোনো উত্তর দেয় না, তখন উনি লক্ষ্য করেন যে ওই বাচ্চা ছেলেটি তার দিকে তাকালো এবং তার চোখ স্বাভাবিক মানুষ থেকে কিন্তু অনেক বড়। যখন তার দিকে তাকানোর পর তার মামার বুঝতে আর বাকি রইল না যে উনি একটা বড় ধরনের বিপদে পড়েছেন। তখন উনি যেটি করেন, যেহেতু ওনার পেছন দিকে যাওয়ার কোনো ওয়ে ছিল না, উনি তো যেহেতু ওনার বোনের বাসাতেই যাবেন, অন্য কোনো বাসা তো উনি চেনেন না আশেপাশে, তখন উনি ওই বাচ্চাটির সামনে দিয়ে ওনার বোনের বাসার দিকে দৌড় দেন এবং উনি দৌড় দেওয়ার সময় বারবার পিছনেও লক্ষ্য করছিলেন এবং উনি দেখছিলেন ওই বাচ্চাটিও তার পেছনে পেছনে দৌড়ে আসছে। দৌড়ে আসতে আসতে যখন উনি ওনার বোনের বাসার কাছে চলে এসেছেন, যখন দরবার শরীফের ঠিক একদম ওখানে চলে এসেছেন, তখন উনি লক্ষ্য করেন ওই বাচ্চাটি আর নেই। কিন্তু স্বাভাবিকভাবেই ওনার একদম কানের কাছে ফিসফিস করে একটা আওয়াজ আসে। ফিসফিস করে আওয়াজটা এমন ছিল, আর কখনো এদিকে আসবি না। কিন্তু এর পরেও উনি এসেছেন একাধিকবার, কিন্তু দিনের বেলা এসেছেন। রাতের বেলা ওই বাসায় যদি কোনো গেস্ট আসে, তারা কিন্তু কোনো না কোনো সমস্যায় পড়বেন, এমনই একটি বিষয় ওখানে হয়ে দাঁড়িয়েছে এবং ওনারা অত্যন্ত কষ্টের মধ্যে ওই বাসায় জীবনযাপন করছেন। অনেক তান্ত্রিক কবিরাজ যারাই এসেছেন তারা সবাই একই কথা বলেছেন যে ওনার বাসাটি যেখানে অবস্থিত, শত শত বছর আগে ওখানে একটি মনসা দেবীর মন্দির ছিল এবং আমরা জানি মনসা কিন্তু সাপের দেবী এবং ওই মন্দিরটা কালের বিবর্তনে হারিয়ে গেলে ওই জায়গার উপরই ওনাদের বাসা এবং এই কারণে ওনাদের বাসায় এই ধরনের সমস্যা চলছে তো চলছে এবং এখনো চলছে। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।